আম্মির অদ্ভুত কাণ্ড দেখে খুশি হয়ে যায় সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় লিনি মিঠিকে বলছে, দুদিন পরে এই বাড়ির বউ হতে যাচ্ছিস তুই। আর তখন মিঠিল বলছে, সেটা আর বলা যাচ্ছে না কাকিমা। মিঠি তখন বলে, মিঠিল এরপর বলে, তোমার কথা বলিনি আমি কাকিমা। আমি তো ওকে কোনোদিনও আমি অবহেলা করিনি, কিন্তু আমাকে এখন ও অবহেলা করছে, অনেক দূরে সরিয়ে দিচ্ছে আমার মনে হচ্ছে। তখন নতুন বলে, মিঠি, আমার মনে হচ্ছে তোমার কথা ভুল হচ্ছে। তখন বলে, হতে পারে আমার ভুল, কিন্তু তার জন্য আমি জানতে পারি যে আমার কোথাও ভুল হচ্ছে। আর এর জন্য আমি বেশি সময় নষ্ট করতে পারবো না। আফটার একটা লাইফ আছে। তখন কমলিনী বলে, তার মানে? এরপর বলে যে, না কাকিমা, আমি আর এই টেনশনটা কেয়ার করতে পারছি না। আর তখন দেখা যাবে বলতে থাকে, আগে ও রাত অব্দি আমাকে কত রাত অব্দি ফোন করতো জানো? আমি ওকে বলতাম যে একটু ডিসিপ্লিন হও, আর এরকম করে ফোন করো না। কিন্তু এখন এখন মানে ও আমাকে ফোন পর্যন্ত করছে না, রাতের পর রাত চলে যাচ্ছে, ও আমাকে ফোন করছে না। ও আমাকে আর ফোন করছে না কাকিমা। এই বলে খুব কষ্ট পায়, আর বলে, আমি অনলাইনে ওকে দেখতে পাই জানো তো। ওকে যদি আমি ফোন করলে ও আমাকে বলে যে অফিসের কোনো কাজ করছে অথবা কোনো প্রজেক্ট তৈরি করছে, কিন্তু আমাকে ফোন করে না। ইদানিং আমিও ওকে ফোন করা বন্ধ করে দিয়েছি, কিন্তু ওর না তাতে কিছু যায় আসে না। তো এর মানে নয় যে ও আমাকে ফোন করে। আর এই যে আমি তোমাদের বাড়িতে আসি, কিন্তু ও বাড়িতে যদি আমি নাও আসি, ও কিছুই বলে না। ও কিন্তু আমাকে কিচ্ছুই বলে না। আর এরকমও না যে বাড়িতে আসলে ও আমার সাথে আলাদাভাবে একটু কথা বলে, তাহলে আমাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তুমি ভাবতে পারছো? আর তখন বলে, আমাকে তো সেটা বুঝতে হবে, বল জন্য আমার এত টেনশন, কার জন্য এত চিন্তা করি, কার জন্য আমি এত কষ্ট পাচ্ছি বলো? দেখো, আমি তোমাদের একটা কথা ফ্রেন্ডলি বলছি। আর বলে, আমার মা বাবা আমাকে অনেক স্বাধীনভাবে মানুষ করেছে। আমার বাবা মা আমাকে কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করেনি, কিন্তু তার মানে এটা নয় যে বাবা মা আমাদের এই বিয়েটার ব্যাপারে সাংঘাতিক ভাবে মত দিয়ে দিয়েছিল। আমাকে কিন্তু কনভিন্স করাতে হয়েছিল, ওদেরকে রাজি করাতে হয়েছিল। আর আজ যখন আমার বাবা মা আমাকে জিজ্ঞেস করছে, কিন্তু মানে বিয়ের কথা, যে তোমাদের বিয়ের কথা তো অনেক আগেই বলা হয়েছিল, তাহলে এই বিয়ের ব্যাপারে তোমরা কেন কিছু করছো না? তখন আর আমার বলার মতো কথা থাকছে না কাকিমা। আর তখন কমলিনী বলে, একটার পর একটা তো ঝামেলাও গেল আমাদের ফ্যামিলিতে। আর তখন বলে, ঝামেলাটা মিটে গেছে কাকিমা, সেটা তো অনেকদিন হয়ে গেল, ঝামেলাটা মিটে গেছে। তখন নতুন বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি মিঠিল, তোমার নতুন কাকু এতটা অবুঝ নয়, আমি ওর সঙ্গে কথা বলবো, ওকে এই উত্তরটা দিতেই হবে। দেখো, এই বিয়ে ব্যাপারটা কিন্তু তোমার মানে দুজনের একান্ত ভাবে যত সিদ্ধান্ত নয়, এটা কিন্তু আমাদের পরিবারেরও সিদ্ধান্ত। ঠিক আছে, তাই ওকে জবাব দিতে হবে। যদি বলতে না চায়, তাহলে আমি ওর কাছ থেকে উত্তরটা বের করব, চেক করেই হোক বের করব। ওকে আমি জিজ্ঞেস করব যে এই বিয়েটা তো ফাইনাল করতে হবে, ও কবে কি করতে চায় না চায়, যখনই বিয়েতে রাজি থাকে তখনই বলবে। আর যদি বিয়েতে রাজি না হয়, তাহলে সেটা ওকে দিতে হবে, উত্তরটা ওকে দিতেই হবে। তখন মিছিল বলে, না নতুন কাকু, ওকে যে ওর অনিচ্ছ সত্ত্বেও যে বিয়েটা করতে হবে তা নয়। এমন নয় যে ওকে আমি বিয়ে না করলে আমি আত্মহত্যা করব, আমি শেষ হয়ে যাব, জীবনটাই শেষ হয়ে যাবে, তা কিন্তু নয়। কিন্তু ওকে আমার প্রপারলি জানাতে হবে ও আমাকে কেন বিয়েটা করতে চায় না। আমি সত্যিটা জানতে চাই। তিনি বলে, তুই কষ্ট পাস না মা, লক্ষ্মীটি, আমার সাথে চল, আমাদের সাথে চল। তখন বলে, সে আমি তোমাদের সাথে যেতেই পারি? এমন করে কথা বলতে আছে কখনো? এরপর মিঠির বলে, যা সত্যি আমি তো তাই বলেছি। তখন কমলিনী বলে, না, এই কথাটা সত্যি হোক কখনোই আমি চাই না। আর তখন বলে, তুই তো আমার বোঝদার মেয়ে, বল। কমলিনী বলে, তুই তো আমাদের পরিবারের একটা অংশ, তোকে ছাড়া তো আমাদের পরিবারটা আমি ভাবতেই পারি না। আর তখন বলে, আমিও তো ভাবতে পারি না কাকিমা, কিন্তু এই পরিবারে তো আসার একটা আমার উপলব্ধ আছে বলো। সেই উপলব্ধটা কি বলো? বাবিল। আর সেই বাবিলই যদি আমার উপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তাহলে আমি আর কি করব? তোমরাই বলো না আমার কি করা উচিত। কি ওকে এই বিয়েটা নিয়ে জোর করা উচিত, আর নাকি সম্পর্কটা থেকে বেরিয়ে আসাটা উচিত? তখন এই কথাটা শুনে নতুন আর কমলিনী দুজনেই কষ্ট পেতে থাকে। তারপর অন্যদিকে দেখা যাবে, অন্যদিকে ছোট কাকা মানে কমলিনী ছোট কাকা বলছে, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তোমার জীবনে আমার ভাইজিকে আক্রমণ করা ছাড়া কি আর কোনো কাজ নেই? এত বড় বড় কথা বলো, কতটুকু জানো আমার ভাইজি সম্পর্কে? তাছাড়া মিঠি বা কি অন্যায় করেছে? জীবন কি কারোর জন্য থেমে থাকে বলো? থেমে থাকে না তো। মিঠির সাথে তো ওই ছেলেটার কিছু ছিল না, ছিল না তো, ছিল তো তোমার মেয়ের সাথে। তুমি তো জানো তোমার মেয়ে
তোমার মেয়ে তুমি কি চাও যে বিয়ে শাদী না করে এরকম ভাবে থাকুক? নাকি ওরকম ভাবে থাকলে তোমার মা হিসাবে ভালো লাগবে বলো? তখন প্রসম খুব রাগ করতে থাকে। তাহলে এই যে এই মৌ যদি আরেকজনের সাথে আবার সম্পর্ক করে তখন দেখা যাবে ও আবার অন্যরকম কথা শুরু করে দিবে। কে জানো না কাকুমণি, এদেরকে জানো না। এদের ঘর না যখন তখন পাল্টায়। তখন কাকুমণি বলে, দেখো আমার দাদা বৌদির তো বয়স হয়েছে, বুড়ি তাদের মেয়ে, তাদের সামনে যদি বারবার করে এই সমস্ত কথা বলো তাহলে কি তাদের ভালো লাগে? তাদের তো খারাপ লাগে। আর তখন দেখা যাবে কমলিনীর বাবা বলে, না রে না, আমার আর খারাপ লাগার কিছু নেই। আমি আমার মেয়েকে খুব ভালো করে চিনি। আর ওকে শিখিয়ে পড়েছি সেটা আমরা সবটাই জানি। দুজনের থেকে অন্য কাউকে বেশি ভরসা করব? না, আমি সেটা করতে পারি না। আমি জানি যে এই ধরনের কাজ আমার মেয়ে করতেই পারে না। আমার মেয়েকে শিক্ষা দীক্ষা দিয়েছি, সেটা দেখতে পাচ্ছি। আর যে খারাপ আছে সে তো এই সমস্ত বলবে। আর তখন দেখা যায় রশ্মি রেগে যায়। রশ্মি রেগে গিয়ে বলে, কি খারাপ আছি আমি? কি খারাপ আছি বলুন? আর তখন বলে, অবশ্যই তুমি খারাপ আছো। খারাপ আছো দেখেই তো এই সমস্ত কথা বলছো। আচ্ছা, আমার মেয়ের পিছনে সবসময় কেন লেগে থাকো বলো তো? একটা সামান্য কথা, তার জন্য তুমি বলছো আমার মেয়েটা কেমন? তুমি নাকি বুঝে উঠতে পারছো না। এর জন্য নাকি আমরা বিগড়ে গিয়েছি। কি বিগড়েছি আমরা, হ্যাঁ? বলো, আমি বুঝতে পারি না তোমার সমস্যাটা কি? কি নিয়ে তোমার সমস্যাটা? সারাটা জীবন তুমি টা করেছো। মেয়েটা আমার বাড়িতে এসে একটা দিনও শান্তিতে থাকতে পারেনি। সত্যি কথাই বলছি। আর তখন প্রসম অবাক হয়ে যায়। এরপর দেখা যায় রশ্মি বলে, না সত্যি কথা আমিও বলতে চাইছি। বাপের বাড়িতে এসে থাকবে কেন? কেন থাকবে বাপের বাড়িতে? বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে থাকবে। না, আমি বুঝিয়ে বলছি, আমি কি বাপের বাড়িতে গিয়ে থাকি? থাকি না তো, এখানেই থাকি। আর তা অভাবটা কিসে ছিল? যে এসে থাকবে তার অভাবটাই বা কি ছিল? না শুধু স্বামী ছিল না, কিন্তু সন্তান ছিল, শাশুড়ি ছিল, সবাই তো ছিল। তার ছেলে মেয়েদের বাছাই কি বলে না, বয়ফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ড তো ছিল। আলটিমেটলি সেই বয়ফ্রেন্ডকেই তো বিয়ে করলো, তাই না? আর তখন দেখা যাবে কমলিনীর মা বলে, বেশ করেছে। জীবনে সুখী হওয়ার অধিকার সবার আছে। ওর তো জীবন একটাই, ও সুখী হতে চেয়েছে তাই করেছে। আমি মা হিসেবে তার থেকে সব থেকে বেশি খুশি, মানে সুখী। তুমি কি আর কিছু বলবে? তোমার কি কিছু বলার আছে রশ্মি? তোমার যদি মনে হয় যে আমার মেয়ে খারাপ কাজ করেছে, তাহলে খারাপ কাজ করেছে। তোমার ভালো না তোমার কাছে রাখো, বুঝলে তো? আমার মেয়ের ভালো আমার কাছে থাকো। কাকু তখন বলে, বাদ দাও বৌদি, এসব আবোল তাবোল কথা এখন বাদ দাও। তখন প্রসম বলে, আচ্ছা কাকুমণি, তোমার জিনিস তুমি এখনো গোছালে না? তখন বলে, আমি? আরে বাবা, আমি যেদিন শুনেছি যে যাওয়া হচ্ছে সেদিনই তো আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর তখন বলে, আরে বাবা, তোরা তো জানিস আমার একটু আগে আগে সবকিছু গুছিয়ে রাখার অভ্যেস। আর তখন এই কথা শুনে প্রসম হেসে দিয়ে বলতে থাকে, কি বলছো তুমি, তাই নাকি? তখন দেখা যায় কমলিনীর বাবা বলে, হ্যাঁ হ্যাঁ, ও তো সবার আগে গুছিয়ে নিয়েছে। এরপর বলে যে, ও তো আমার ব্যাগটা। এরপর বলে যে, দাদা তুমি এই কথা কিন্তু একদম বলো না। আমি কিন্তু তোমার ব্যাগটা গোছাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো দাওনি, তাই আমারটা আমি গুছিয়ে নিয়েছি। তখন দুজনে মিলেই হাসতে থাকে আর বলে, এখন এখন যাওয়ার সময় ব্যাগ গোছাও আর বৌদির সঙ্গে তুমি ঝগড়া করো। আর তখন দেখা যাবে কমলিনীর মা বলে, দেখো না ঠাকুরপো শীতের কাপড় নিচ্ছি বলে কত কথা শোনাচ্ছে। আচ্ছা, এসব নিয়ে কাদের কাজে লাগবে? আমি কি এত জিনিস আমার জন্য নিচ্ছি? আমি তো সবার জন্যই নিচ্ছি। প্রসম তখন বলে, দেখো কাকু, মা কিন্তু বাড়াবাড়ি করছে। মা বিছানা নিয়েছে, বালিশ নিয়েছে, পারলে তো তোশকটাও নিত। আর তখন বলে, হ্যাঁ নিতামই তো। আরে বাবা, গাড়ি করেই তো যাচ্ছি, জায়গা যদি হয় তাহলে আমি বাবা তোশকও নিয়ে নিব। আর তখন বলে, তুমি যাও, তোমার তোশক যাক, আমাদের যাওয়ার দরকার নেই। আর বলে, আমি তোশক বালিশ নিয়ে কোথাও যেতে পারবো না। কমলিনীর বাবা বলে, তোমার সব সময় একই সময়, সব সময় কোথাও গেলে এই সমস্ত নিয়ে যাও। আমি যখন আগে চাকরি করতাম তখনও এরকম করেছো, সমস্ত কিছু তুমি গাড়ি করে নিয়ে গিয়েছো। তখন বিছানা বালিশ এই সমস্ত কি, মানে কি লাগবে তোর বৌদির বলতো? তখন বলে, দাদা তুমি তো জানো বৌদি বাড়ি এগুলো লাগে। আর তখন প্রসম বলে, ঠিক আছে ঠিক আছে, মা যদি জিনিসগুলো নিয়ে গেলে শান্তি পায় তাহলে পাক না শান্তি। এই বলে হাসাহাসি করতে থাকে। তারপর অন্যদিকে দেখা যায় রতন বলে, এভাবে থাকলে বের হওয়া যায়? সারা জীবন চেষ্টা করলেও বের হওয়া যায়? তখন বলে নতুন কাকু, সম্পর্ক কিন্তু তোমার আর কাকিমার মতো নয়। সম্পর্ক আছে তা থেকে বেরিয়ে যাওয়া যায় না, কিন্তু অনেক পরিস্থিতিতে বেরিয়ে আসতে হয়। সেই রকম সম্পর্ক না থাকাটাই ভালো, যেরকম এই সম্পর্কটা। আর বলে, এই সম্পর্কটা থেকে না আমার
আমার আর ভালো লাগছে না। আমার শুধু কষ্টই ভীষণ হচ্ছে, আমার কাজের ক্ষতি হচ্ছে। তাহলে এটা কেন আমি থাকবো এই সম্পর্কের মধ্যে বলো? কেন আমি ক্যারি করব? আর বলে মানুষ তো সম্পর্ক করে আনন্দে থাকার জন্য। আমি কেন কষ্ট পাবো? একটা সম্পর্ক থেকে যদি আমি শুধু কষ্টই পাই তাহলে সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই ভালো। আমি অপমানিত আমি অবহেলিত হই এই বলে মিছিল কাটতে থাকে। তাহলে সে সম্পর্ক থেকে আমার বেরিয়ে আসাটাই উচিত। তখন কমলিনীও খুব কষ্ট পায় মিঠিলের কথা শুনে। আর বলে, "কেন সেই সম্পর্কটা আমি বয়ে বেড়াবো বলতো?" কমলিনী তখন বলে, "ঠিকই তো। এতটুকু আত্মসম্মান তো তোরও থাকা উচিত মিঠি। এটা নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নেই। আমি বুঝতে পারছি তোর সমস্যাটা। সবাই জানতাম বাবিন তোকে মারাত্মক ভালোবাসে। জানতাম ও হয়তোবা অন্যরকম চাপা স্বভাবের। কারণ ও নিজের ভালোবাসাটা কারো সামনে প্রকাশ করতে পারে সেটা আমাদের স্বাভাবিকই মনে হয়েছিল। একজনের ভালোবাসা তো একেক রকম। আমাদের মনে হয়েছিল তোর আর বাবিলের সম্পর্কটাও ঠিক সেরকম। এখন যখন তোর মনে হচ্ছে যে এই সম্পর্কটা তুই রাখবি কি রাখবি না এরকম জায়গায় ব্যাপারটা চলে এসেছে, তখন নিশ্চয়ই সেই সম্পর্কের মধ্যে কিছু পড়েছে ধুলোবালি। আর তখন বলে যে সেটাকেই সারাতে হবে। আমরা বড়রা যখন তোদের এই সম্পর্কটার মধ্যে এভাবে জড়িয়ে আছি, তখন এতটুকু তো আমাদের জানার অধিকার আছে এর মধ্যে কি হয়েছে? মানে তোর আর বাবিলের মধ্যে কি হয়েছে হঠাৎ? এতটুকু তো আমাদের জানতে হবে। জানার তো অধিকার আছে বল? আর আমার ছেলে যদি কোনো অন্যায় করেও থাকে, আর তাহলে আমি তো ওকে জিজ্ঞাসা করতেই পারি। তখন মিঠিল বলে, "কোনো অন্যায় নেই কাকিমা। বরঞ্চ একটা সম্পর্ককে জোর করে নিয়ে যাওয়াটাই অন্যায়। বাবিল আমার সাথে একটাই অন্যায় করেছে জানো তো? সে তো কথা বলছে না, আমাকে অ্যাভয়েড করছে। ও তো আমাকে সরাসরি বলতেই পারতো যে ও এই সম্পর্কটা রাখতে চাচ্ছে না। ও এই সম্পর্কটায় ইন্টারেস্ট নয়। ওর জীবনে হয়তোবা এমন কেউ মানে এসেছে যে কিনা আমার থেকেও অনেকটাই ইন্টারেস্টিং। তাহলে আমি নিজেই সরে যেতাম। কাকিমা আমি তো তোমার ছেলেকে খুব ভালোবাসি বলো। আমি না বড্ড ভালোবাসি ওকে।" এদিকে দেখা যায় কমলিনীর মা বলতে থাকে যে, "তুমি চিন্তা করো না তো সবকিছু ঠাকুরপোই করে দিবে।" তখন কমলিনীর বাবা বলে, "হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার ঠাকুরপোকেই সাথে করে নিয়ে যাও। বুঝতে পেরেছো? তোমার ঠাকুরপোই সবকিছু করে দিবে।" আর তখন বলে, "আমি তো জানি ঠাকুরপো পরে গিয়ে দেখবে যে সে তো ত্রিসীমানায় পর্যন্ত আসবে না।" আর তখন দেখা যায় কমলিনীর মা বলে, "দেখেছো তো ঠাকুরপো তোমার নামে এই সমস্ত কি বলছে?" আর তখন হাসতে থাকে দেখা যাবে কমলিনীর কাকাই। আর বলে, "এটা কিন্তু দাদা ঠিক বলেছে। জানো তো আসলে এত ঝামেলা পছন্দ করি না। জানো তো আমার ওই একটা ছোট সুটকেস ওটার মধ্যেই আমি আমার ছুটার পর্যন্ত সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। যাতে করে বড় কিছু দেখা না যায়। আরে বাবা দুদিনের জন্যই তো যাবো। এত ঝামেলা করার কি দরকার? দেখো বৌদি তুমি তোমার জিনিসপত্র গোছাও, ঠিক আছে? আর নয়তো দাদাকে দিয়ে করাও। আমি কিন্তু এসবের মধ্যে একদম নেই।" আর তখন বলে, আমি বললে একদম যাব না। আর তোমাদের কাছে কিন্তু যাব না। ঠিক আছে? কমলিনীর মা তখন বলে, "বাবা! তোমরা এরকম করলে তো মানে বেশি তাহলে সমস্যা হয়ে যাবে। আরে বাবা তোমাদের জন্যই তো এসব নিয়ে যাচ্ছি।" তখন বলে, "আমাদের কিচ্ছু লাগবে না। ঠিক আছে? তুমি তোমার যা লাগবে তাই গুছিয়ে নাও।" এই বলে সবাই হাসতে থাকে। তখন প্রসূমও হাসতে থাকে। এরপর বলে, "আচ্ছা প্রসূম তুই হাসছিস কেন বলতো? আচ্ছা চল না।" আর তখন বলে, তুই তো যাবি তাহলে চল।" আর তখন বলে, "হ্যাঁ, হ্যাঁ নিয়ে যান, নিয়ে যান। নিজেরা তো যাচ্ছেনই, ছেলেকেও সঙ্গ করে নিয়ে যান। আমার আর কি? আমি তো এই বাড়ির মেয়ে নয়, তাই না? আমি তো এই বাড়ির বউ। আমি কেন এখানে পড়ে থাকবো অসহ্য। এরা যে কি করে এই সমস্ত কথাগুলো বলে মাঝে মধ্যে আমি বুঝতে পারি না।" তখন দেখা যাবে কমলিনীর কাকাই বলে, "তুমি সবকিছুতে একাই ১০০ আর এখন একা থাকতে পারবে না? আর বাবা এমন কিছু হলে বাপের বাড়িতে চলে যাও। তুমি যেতে চাওনি সেইজন্য যাচ্ছ না। তোমাকে তো কেউ বারণ করছে না। আর সেইজন্য তো প্রসূমও যাচ্ছে না।" তখন প্রসূম বলতে থাকে, "না, না কাকুমণি আমার যা হলে যেতাম। আরে আমার কালকে একটা মিটিং পড়েছে তার জন্যই যাব না।" তখন দেখা যাবে রশ্মি বলতে থাকে, "আসল কথা কি জানেন তো কাকামণি আমি না এতটা অধর্ম হতে পারবো না। এই যে এই যে প্লুটোটা চলে গেল। প্লুটোটা আমাদের বাড়িতে আসতো। আমিও তো প্লুটোকে ভীষণ ভালোবাসতাম। এই যে প্লুটোর অ্যাবসেন্ট যে মানে এত সবাই আনন্দ করছে, এত ফুর্তি করছে, এগুলো না সত্যি সবার হতেই পারে। সবাই সকালাত করতেই পারে। আমি করতে পারবো না। আমি কেন এত বাড়াবাড়ি করছি, কেন এত কথা বলছি? জানেন তো আমার একটা বিবেক আছে। নিজের একটা বিবেচনা আছে। পারলে না অনন্যার বাড়িতে যেতাম। অনন্যাদির বাড়িতে গিয়ে একটু বসে থাকতাম চুপ করে। উনার সাথে গল্প করতাম। আর আপনাদের মেয়ে তো সেটাও করেনি। বিয়ের পর থেকে তো একেবারে স্বামী সোহাগী হয়ে পরিবারে বসে আছে। ঠিক আছে? অনন্যা যে তার সে তার যে একটা শ্বশুরবাড়ি আছে সেখানে যে যেতে পারে, যাও যেতে পারে, উনি তো সেটাও মনে করেন।
অনন্যাদির কাছে তো যেতে পারে, সেখানে একটু গিয়ে বসতে পারে। কি কোনো দায়িত্ব নেই ওদেরকে একটু আনন্দ দেওয়ার? অনন্যার বাবা তখন বলছে, ধরে নিলাম যে দায়িত্ব আছে, কিন্তু তুমি তুমি কেন সব বিষয়ে কথা বলছো সেটাই তো বুঝতে পারছি না। তুমি কেন কথা বলবো? ওর স্বামী আছে, শ্বশুর বাড়ির লোকজন আছে, তারা বুঝবে, তারা যা ভাববে সেটাই। তখন বলে আমার খারাপ লাগে যে অনন্যাদি দুঃখে করে কথাগুলো বলতো, তো তার জন্য। প্রসূন তখন বলে, আচ্ছা ঠিক আছে, কথা শুনলে যখন তোমার খারাপ লাগে, কষ্ট হয়, তাহলে তুমি যেও না। তুমি যাও কেন? তোমার এত খারাপ লাগে, তুমি তোমার তো তাহলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অন্যদিকে দেখা যাবে নতুন মিছিলকে বলছে যে এটা কোনো কথা হলো? তখন বলে, সমস্যা থাকলে সমস্যাটাকে দূর করতে হবে। যদি তোর আর বাবিলের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে দূর করতে, সেটা অনেক দামি রে, এটা হেরে যেতে নেই। আর তখন দেখা যাবে মিছিল বলতে থাকে, ওর যদি সত্যিই কোনো সমস্যা থেকে থাকে, আর যদি ওটাও কোনো সমস্যাই মনে না করে, ও যদি মনে করে সেম সাজেশন দিবে না নতুন গান। কমলিনী বলে, মিছিল এই বলে কষ্ট পেতে থাকে তিনজনে। এদিকে দেখা যায় রশ্মি বলে, আসলে বুঝতে পারছি তোমার এই কথাগুলো ভালো লাগলো, তোমাদেরকে তো তোমাদের বোনকে হাতে রাখতে হবে। কমলিনীর মা বলছে, আমার মেয়ে সম্পর্কে এই ধরনের কথা বলবে না, আমার মেয়ে ওই ধরনের মেয়েই নেই। জানেন তো, আপনাদের তো তাদের হয়েই কথা বলতে হবে, কারণ তার বরকে হাতে রাখতে হবে, তো হাতে রাখতে হবে। এর জন্যই তো আপনারা এই সমস্ত বলছেন। এখনো বলছি, আগামী দিনেও বলছি, তাতে যদি আমি খারাপ হয়ে খারাপ থাকবো, তাহলে আমার কোনো সমস্যা নেই। তখন কমলিনীর মা বলে, রশ্মি, আমার না এটা ভাবতে খুব খারাপ লাগে। তুমি কি আমাদের বাড়ির বউ নাকি অন্য কারোর বাড়ির বউ? সব সময় তুমি আমাদের বাড়ির নিন্দে করো, কেন করো? তোমার কি একবারও মনে হয় না যে বুড়ির মতো একটা মেয়ে সচরাচর হয়? বুড়ি অনেক সহ্য করেছে, ধারাবাহিকভাবে অনেক কষ্ট পেয়েছে। তখন তখন তো তোমার একবারও মনে হয়নি যে ও কষ্ট পাচ্ছে? তখন তো তোমার পাশে পাশে দাঁড়ানোটা উচিত ছিল। তখন তোমার বিবেকটা কোথায় ছিল বলো তো? তুমি তো তখন কম আনন্দ করোনি। তোমার কি তখন একবারও মনে হয়েছিল এই যে আমার ননদটা একদম মানে একটা অসহায় মানুষ, কিভাবে একা একা বাঁচে, তাকে সম্বর্ধনা দেওয়া উচিত? তেমন তো কখনো তুমি বলনি। আর তখন বলে যে প্রসম তোমাকে কতবার বলেছে যে বুড়িকে সঙ্গে করে নিয়ে যাই, কিন্তু তুমি কি করতে? গাল ফুলিয়ে তুমি বেড়াতে, যাতে করে আমরাই বুড়িকে যেতে বারণ করি। সেই জন্য তো আমরা মানে সেই দিনগুলো ভুলিনি বৌমা। তুমি না বিবেচনা বোধ বিবেচনা বোধটা না সমান জায়গায়, মানে সব জায়গায় সমান দেখাবে। এক এক জায়গায় এক এক রকম দেখাবে না। অন্তত আমার মেয়ের বেলায় এরকমটা দেখাবে না, ঠিক আছে? আমার খারাপ লাগে। আর তখন আর কোনো কথাই বলতে পারে না। এরপর দেখা যাবে সবাই চলে আসে কমলিনীদের বাড়ি। বাবা তখন ডাকতে থাকে কমলিনীকে, যে কমলিনী, কোথায় গেলি? আর তখনই দেখা যাবে সেখানে ছোট ঠাম্মিও চলে আসে, বড় ঠাম্মিও সেখানে বসে থাকে। আর বলে, কোথায় গেল সবাই? এরপর বলে, এই যে তোর মা কাল রাত থেকে মেয়ের বাড়িতে যাবে বলে ব্যাগ গুছিয়ে রেখেছে। আর তখন বলে, এই তো আমরা চলে এসেছি। আর তখন দেখা যাবে বলতে থেকে, ওই অমনি আমার পিছনে লাগা শুরু করলে তো? এরপরে দেখা যায় কমলিনীর শাশুড়ি মানে লক্ষ্মীমণি বলতে থাকে, এই তো এসে পড়েছে, এসে পড়েছে। তখন বলে, হ্যাঁ, এখন তো খুব শান্তিতে বেড়াতে পারবেন, তাই না? আমি তো যাচ্ছি না। আর তখন বলে, সত্যি আপনি যাচ্ছেন না? কমলিনীর মা বলে, তা ভালোই হবে, একদিক থেকে তো ভালোই হবে। আপনি গেলে আপনার সাথে তো আমার বনিবনা হয় না, আপনি সবসময় আমার মেয়েটাকে দখলদারি করেন। আর তখন বলে, এবার তাহলে আমি কিন্তু মেয়ের পাশে বসে বসে একা একা যেতে পারবো বাবা। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ, যান না যান। আপনি একটা কাজ করবেন, আপনার মেয়ে আর আপনার জামাইয়ের মাঝখানে বসবেন, তাহলে আরো ভালো হবে। আর তখন বলে, একদম বাজে কথা বলবেন না। আমার কি এতটুকু বিবেচনা নেই অমনি মেয়ে আর জামাইয়ের মধ্যে টপস করে বসে পড়বো? আচ্ছা, আপনি হচ্ছেন ওরকম লোক, বুঝতে পেরেছেন? আপনি আপনি তো সর্বক্ষণ আপনার মানে আমার মেয়ে সব সময় লেগেই থাকেন, কোনো কথাই বলতে দেন না, ঠিক আছে? আপনি আপনার নামে যদি কোনো নিন্দে করে ফেলে, সেই ভয়েই তো দেন না। আর তখন এই বলে হাসতে থাকে সবাই। এরপর বলে, আমার মেয়ে যে কারোর সম্পর্কে নিন্দে করতেই পারে না, সেটা তো আপনি বুঝতেই পারেননি। কমলিনীর বাবা বলে, এই দেখো, এসব ঝামেলা শুরু করলে কেন? চুপ করো না। তখন বলে, হ্যাঁ দেখুন দেখুন, আপনার গিন্নি কিরকম কথা বলছে দেখুন। আর তখন সবাই হাসতে থাকে। ঠাম্মি তখন বলে, আপনার বউ যে কিরকম একটা মহিলা, ঝামাগসা মহিলা। তখন কমলিনীর মা বলে, কি বললেন? আমি কি মহিলা? আর তখনই সেখানে কমলিনী নতুন চলে আসে। কমলিনীর মা বলে, আপনি যে কি ভাষা বলেন না, এসব ভাষা আমরা কোনোদিনও শুনি পেরেছেন? আর তখন বলে, ও শুনেননি, শুনুন শুনুন তাহলে। এই কাজটাকে কি বলেন সেটা জানবেন না? আর যারা এই কাজটা করে সেটাকে কি বলে জানেন তো? আপনার মতো মহিলাকে না এই সমাজের লোকেরা কি বলেন জানেন তো? জাহাবাজ।
আর তখন বলে জাহাবাজ, হ্যাঁ আপনি হলেন একটা জাহাবাজ মহিলা। আর তখনই নতুন সেখানে চলে আসে আর বলে, কোথায় সবাই এসে গেছেন? তখন বলে, হ্যাঁ এসে গেছি, কিন্তু এসে যে কোথায় পড়েছি সেটাই বুঝতে পারছি না। তখন ছোট কাকু বলে, আরে বাবা, এখানে ঢুকতে না ঢুকতেই তো দুজনের লড়াই শুরু হয়ে গিয়েছে। কথা শুনে তখন নতুন সবাই হাসতে থাকে, কমলিনীও হাসতে থাকে। ছোট ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ আমি লড়াই করছি, আমি তো আপনার বৌদিকে জ্বালাচ্ছি, আপনি তো আপনার বৌদিকে ঢেকেই কথা বলবেন। তখন দেখা যায় ছোট কাকাই বলতে থাকে যে, আরে মুশকিল তো, আমি তো কোথায় বললাম যে শুধু আপনি ঝগড়া করছেন, আমি তো দুজনের কথাই বলেছি। লড়াই তো দুজনের মধ্যে হয়, একাকী লড়াই হয়? আপনি আর বৌদি দুজনেই তো লড়াই করছেন, আমি তো এটাই বলছি, তাই না? আর তখন জন্যই ভাবতে পারছি না, বুঝতেও পারছি না যে আমাদের কি যাওয়াটা হবে কিনা। তখন এই বলে সবাই মিলে হাসছে। আর তখন লক্ষ্মীমণি এমন এমন কাণ্ড করে, সবাই তো দেখে অবাক হয়ে যায়, সবাই হাসতে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ